নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, আর ঠিক এই সময়ে আমরা দেখছি যে ভোটের আকাশে নানা ধরনের প্রশ্ন আজকে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা। এরই মধ্যে আজকে বিডা চেয়ারম্যান বলেছেন যে এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হচ্ছে না, যেটি নিয়ে অনেক তুলকালাম চলছে। অন্যদিকে নির্বাচন পূর্ব মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সেই চুক্তিটি করতে যাচ্ছে। সোমবার ওয়াশিংটনের ডিসিতে এই চুক্তির সইয়ের কথা রয়েছে। আজ মার্কিন রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। এদিকে ভোটের মাঠে আবারও একে অন্যের প্রতি নানা ধরনের অভিযোগ, আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। জোরালো প্রচার চলছে নানা বিষয়ে, এবং জুলাই বিপ্লবে দলগুলোর একে অন্যের ভূমিকা কী সেদিকেও আসছে নানা ধরনের অভিযোগের তীর। আর সেই বাস্তবতায় নির্বাচনের মাঠে কিছু সহিংসতাও হচ্ছে। পটুয়াখালীর বাউফলে আজকে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে, অন্তত 30 জন সেখানে আহত হয়েছে। এটা ভোটের মাঠে কী ধরনের ইঙ্গিত দিচ্ছে সেটি নিয়ে আলাপ করব। জামাত আমিরের কথিত নারী বিদ্বেষী বক্তব্য ঘিরে প্রার্থিতা বাতিলের দাবি উঠেছে ইলেকশন কমিশনে। আবার জামাত অভিযোগ করেছে যে প্রশাসন একপেশে হয়ে পড়েছে, নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে, অভিযোগে করেও তারা কোনো ব্যবস্থা পাচ্ছেন না বা প্রতিকার পাচ্ছেন না। ফলে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও জামাত সেই নিরপেক্ষতার প্রশ্নটি উঠেছে। এই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান সতর্ক করেছেন যে ভোটের ফল যেন কেউ ছিনতাই করতে না পারে। আর এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছেন যে 55 বছরের বৈষম্য ভেঙে তারা একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করতে চান। আজকে তিনি টিভিতে ভাষণ দিয়েছেন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই নির্বাচন কতটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে কিনা, এবং সেই পরিস্থিতিতে আমাদের গণতন্ত্রের যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষাটি আমরা উতরাতে পারবো কিনা। আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে, আপনাদের সাথে আছি আমি জহিরুল আলম। আর শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আজ রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব পারভেজ করিম আব্বাসি, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করছেন, স্বাগত আপনাকেও। আর জুম প্ল্যাটফর্মে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র, স্বাগত আপনাকেও। জি ধন্যবাদ। জি, শুরুতেই আমি যে প্রসঙ্গটি অবতারণা করেছি জনাব পারভেজ করিম আব্বাসি, আমার অনেক কিউরিওসিটি এই বিষয়টি নিয়ে। হঠাৎ করে এত তোড়জোড় করার পরে বন্দর ইজারা চুক্তি থেকে অন্তর্বর্তী সরকার সরে এলো, এর খুব সংক্ষেপে যদি এর নেপথ্যের কোনো কাহিনী বা গল্প থাকে যদি আপনার জানা একটু বলবেন। আর ভোটের ঠিক আগে আগে একটা শুল্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছেন, চুক্তি হতেই পারে কিন্তু জাস্ট ইমিডিয়েট বিফোর দ্য ইলেকশনস, আপনার মন্তব্য। ইউ স্পোক মাই মাইন্ড। আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের মূল যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য ছিল দেশে সার্বিক অবস্থাটা এখানে হচ্ছে এক ধরনের একটা নর্মালসি আনানো এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করা, এটাই হচ্ছে মুখ্য ওদের দায়িত্ব। কিন্তু এর মধ্যে আমাদের যেটা সবচেয়ে বড় এখানে বলবো, যেখানে আমরা অনেক দিন ধরে সোচ্চার ছিলাম যে মূল দুইটি বড় রাজনৈতিক দল, বিএনপি নেতৃত্বে যে একটা জোট আর জামাত নেতৃত্বের জোট, তাদেরকে কনফিডেন্স না নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার যে এতগুলো যে অ্যাগ্রিমেন্টস ওরা সাইন করলো, প্রত্যেকটির ব্যাপারে মানুষের প্রশ্ন হচ্ছে। যদি আপনি মনে করেন যে লালদিয়ার এখানে যে পতেঙ্গা পোর্ট আছে বা পানাগাঁও ইনল্যান্ড টার্মিনাল আছে, দুটাকে ওরা হচ্ছে বিদেশি কোম্পানিকে হচ্ছে 33 বছরের একটা চুক্তিতে দিয়েছে, এবং সে আবার শেষে নিউ মোরিং টার্মিনালটা যখন ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাইলো, এটা নিয়ে কিন্তু চিটাগং এবং চিটাগং পোর্টে অনেক হুলস্থুল হচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইগুলোর সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, যেটা স্বচ্ছতা এবং এখানে জবাবদিহিতা যেটা অন্তর্বর্তীকালীন সরকারের এইটার ব্যাপারে খুব সোচ্চার আছে, তার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল পাওয়া যায় না। বাণিজ্য চুক্তির ব্যাপারে কিন্তু নন ডিসক্লোজার জিনিস। একমাত্র আমার যতদূর জানা আছে 3 থেকে 4টি দেশ আছে সারা বিশ্বে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রেড ওয়ার যেটা করেছে বা ট্যারিফ ওয়ার যেটা করেছে লিবারেশন ডেতে সে অ্যানাউন্স করে, একমাত্র 4টি দেশই হচ্ছে যে ওরা হচ্ছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপায় ছিল না ট্রাম্পের সাথে নেগোশিয়েট না করে, এটা আমি এখনই বলবো। কিন্তু ওরা যে কোন যে চুক্তিতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করলো, এটা কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে বা 17 কোটি জনগণের সাথে কনফিডেন্স আনা উচিত ছিল। এবং এখন এই গভর্নমেন্টটা হচ্ছে প্রায় শেষের দিকে, এটা যেটা বলা হয় লেম ডাক গভর্নমেন্ট।
আর মাত্র একটি দিন আছে বলে কিন্তু কমার্স মিনিস্টার কিন্তু বা কমার্স অ্যাডভাইজার কিন্তু এখন ওয়াশিংটনে যান নাই, কারণ নির্বাচনের ফলটা হয়ে যাওয়ার পরে কিন্তু উনি কিন্তু হিল বি ইন লিম্বো। তো এইরকম সময় যে এত সেন্সিটিভ একটা চুক্তিটা বা এই এগ্রিমেন্টটা সাইন করার জন্য ওটা কিন্তু নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের জন্য রাখতে পারতো। ডক্টর গালিব, এই প্রসঙ্গ দিয়ে আপনার একটু মন্তব্য। দেখেন, আমি প্রথম যেটা বলবো সেটা হলো যে একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসলেই এই চুক্তিগুলো যে তারা জনবান্ধব এবং জনগণের স্বার্থের জায়গা থেকে করবে এটার কোনো গ্যারান্টি নাই। বরং আমরা অনেক সময় দেখি যে নির্বাচিত সরকার আসলেও তারা তাদের পলিটিক্যাল ইন্টারেস্টে এই চুক্তিগুলো করে। তো সেই জায়গা থেকে আমি খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট করব না, কিন্তু যেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে খুব ডিস্টার্ব ফিল করি সেটা হলো যে এই অন্তর্বর্তী সরকার এই যে চুক্তির করতে গেল এটা জনগণের সাথে কোনো আলাপ আলোচনা করে নাই, তারা সমাজের কোনো অংশের সাথে কোনো আলাপ আলোচনা করে নাই, তাহলে প্রক্রিয়াটা ফান্ডামেন্টালি অস্বচ্ছ। এবং তার ফলে যদিও আমি একটা রাজনৈতিক সরকারের উপর আস্থা রাখি না পুরোপুরি, কিন্তু এই সরকারের প্রক্রিয়ার উপর আস্থা রাখি না। তার কারণ হলো তারা যা করতেছে এটা ডার্কনেসের মধ্যে দিয়ে করতেছে, আপনিও জানেন না আমিও জানি না যে তারা কোন আর্গুমেন্ট কিভাবে করতেছে, প্রক্রিয়া কি, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে কি যাইতেছে। কাজে এটি একটি পরিপূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়া। এই বক্তব্যের সাথে আমি কমপ্লিটলি জনাব এম এ আজিজ। দেখেন, যখন আমাদের এখানে টেরিফ বসায় আমেরিকা, তখন কিন্তু একটা গোপন চুক্তি করে আসছে, আজ পর্যন্ত কিছু জানি না। এছাড়া বড় বড় প্রজেক্ট নিয়েছে এই সরকার, সময় হাতে আছে আর 4-5 দিন। তো আপনি সবচেয়ে আকর্ষণীয় দেখেন, এই যে আপনি যে বললেন যে ইলেকশন নেওয়ার সন্দেহ সংশয় ইত্যাদি, আপনার বিমানের বোর্ড কিন্তু রিকাস্ট করা হয়েছে, 2জন উপদেষ্টাকে ওখানে দেওয়া হয়েছে বোর্ডে, এবং ইলেকশন কমিশনের সচিব সিনিয়র সেক্রেটারি তাকেও বোর্ডে দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য কি আপনি বলেন? এটা একটা ব্যাপার। তার টার্মিনাল বলেন উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য দুইটা হতে পারে, যে আমরা শুনতেছি অনেক মিগটিক বিমান টিমান আসতেছে, সেটা হয়তো বোর্ডে অনুমোদন করবে, অথবা আবার শোনাও যায় অনেক অনিয়মও আছে নাকি, কেউ কেউ এটাও বলে, শোনা যায়, প্রমাণ তো নাই আমার কাছে, সেটাও হয়তো মিগটিক আসবে। সবসময় আগের সরকারও করেছে, আগের সরকারের মতো করেই তো এই সরকার চলতেছে, তাই না? অনেকটাই তো এসব সন্দেহ তো আছে। তারপরে ধরেন এই যে প্রজেক্ট যদিও বাতিল হয়েছে, 3030 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা প্ল্যান নিয়েছিল, এটা অ্যাবান্ডন করছে। আপনি বলেন তো এগুলো তো 9000 স্কোয়ার ফিট, 9030 এসএফটির ফ্ল্যাট, আপনি বলেন ফুটবল খেলার মাঠ সহ রাখবেন নাকি? এখন এই সরকার এটা প্রজেক্টটা কেন করতেছে? এটা তো প্রজেক্টটা এগ্রিমেন্ট করবে, প্রজেক্টটা তো তারা শুরু করতে পারবে না কাজ। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? হ্যাঁ, উদ্দেশ্যটা আমি এই জায়গা থেকে উদ্দেশ্যটাকে ধরতে চাই। জনাব ফরিদুল হক, উদ্দেশ্যটা কি? আর বলছেন যে একটা গুরুতর অভিযোগ কিন্তু যে এই সরকার তো আগের সরকারের মতোই চলছে, মানে ট্রান্সপারেন্সির দিক থেকে, অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে, উইচ হ্যাজ বিন মানে কি বল যে রিকোয়ার্ড, যে এই সরকার জনগণের আস্থার প্রতিফলন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, তাহলে এই ধরনের ফিশি, এই ধরনের খুবই মানে সেক্রেটিভ অ্যাটিচিউড কেন? এগুলো তো বলে মেজর ডিসিশনস, বন্দর, আপনার এই শুল্ক সংক্রান্ত বিষয়, প্রত্যেকে কিন্তু এই অভিযোগটা তুলছেন যে কেন। আপনি আপনার ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা। না, আমিও বাকিদের সাথে প্রায় একমতই। মানে আগের যে কোনো নির্বাচিত সরকারই ধরেন কিংবা রাজনৈতিক সরকারই যদি এই ধরনের চুক্তি করতে চায় তাহলে সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় করা দরকার, জনগণকে জানানো দরকার। তো এই গণঅভ্যুত্থানের পরের যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরকে তো আরও বেশি করা দরকার, তাদের উপরে আরও বেশি দায়িত্ব ছিল, কিন্তু তারপরেও তারা একের পর এক এই ধরনের এনডিএ চুক্তি করে গেছে। এবং এই যে মানে নির্বাচনের 2 দিন আগে কি 3 দিন আগে একটা চুক্তি করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। মানে এটা কী হচ্ছে না হচ্ছে কেউ জানে না, ওনারা চুক্তি করে চলে যাবে, পরবর্তী সরকার এসে এটার দায়িত্ব নেবে, যারাই সরকারে আসুক। এইটা খুবই সাসপিশিয়াস ব্যাপার, কেন তারা করতেছে। এটা কি আপনার মনে? আচ্ছা মির্জা গালিব বলেন, এটা কি কোনো লিভিং আপ সাম কমিটমেন্টস গিভেন ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু সাম? অবশ্যই দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে একটা মানে প্রশংসা কিন্তু আমরা করব, যখন তারা আসছে, তারা নির্দিষ্ট যে ডেডলাইন দিচ্ছে সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাইতেছে। কাজে আমরা মানে লেটস বি ফেয়ার। তো এই জায়গায় কিন্তু অনেক সন্দেহ ছিল যে তারা বেশি দিন থাকতে চায় কিনা, ইলেকশন হবে না, আমরা এরকম অনেক কথাবার্তা শুনছি, কিন্তু তারা জুনের ডেডলাইন দিচ্ছে, জুনের ডেডলাইনের অনেক আগে ইলেকশন দিয়ে তারা চলে যাচ্ছে। সো লেটস থ্যাংক হিম, তাদেরকে আমরা ধন্যবাদ জায়গায় এই জায়গায়। কিন্তু ইয়েস, অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমরা অস্বচ্ছতা দেখতেছি, এবং এইটা একটা থিওরি আনতেছে। থিওরিটা হলো দুইটা, একটা হলো সরকারের পিছনে কোনো সরকার আছে কিনা যারা হচ্ছে আপনার এই কলকাঠিগুলো নাড়তেছে,
এবং দ্বিতীয়ত হলো তারা চলে যাবার আগে কিছু ব্যক্তিগত স্বার্থ ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে কিনা, যে কেউ হয়তো একটা চুক্তি করলে তার লাভ হবে, কেউ হয়তো একটা বোর্ডে নিজেদের লোক দুজন বসায় গেল, আর তো সময় পাবে না। তো এইভাবে তারা এটাকে অ্যাবিউজ করতেছে কিনা সেই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে স্পষ্টভাবে আসতেছে, এবং এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। জনাব এম এ আজিজ, কারো কারো পার্সোনাল কোনো মানে কি বলেছে সরকারের ভেতরে অতি উৎসাহের কোনো লক্ষণ আপনি দেখেন কিনা? আছে তো, এটা তো আলোচনা আছেই। অনেকের তো চেহারা পাল্টে গেছে, অনেকে অনেক জায়গা দখলও করে ফেলছে, খালি পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা না। এই সরকারের তো একজনের তো স্বামী আপনার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ ছিল, তিনি তো ওটা নিয়ে নিচ্ছে, তার পক্ষে নিয়ে গেছে, তার চেহারাও পাল্টে গেছে। তো এরা তো আপনি দেখেন আর একটা উপদেষ্টা আপনার দেখেন এই যে 8 তারিখের ভিতরে উপরে সরকার গঠনের প্রক্রিয়া, 8 তারিখের ভিতরে নতুন সরকার হবে। এর আগে ঐক্যমত কমিশনের ভাইস প্রেসিডেন্ট বলে দিল, যেভাবে জুলাই সনদের ব্যাপারে যেটা লেখা আছে এটা বললো, তাতে করে তো ইলেকশন হয়ে গেলেও অন্তত পক্ষে 8-10 মাসের আগে সরকার গঠন হবে না। দেশটার অবস্থা কোন জায়গায় যাবে বলেন? এটা কেন বলছেন? না, এটা তো বলছে আলী রিয়াজ সাহেব বলছে যে আপনার এই যে আপনার তো 2 মিনিটে শেষ হবে না না বলেন হ্যাঁ, please। সংস্কার পরিষদ এবং না কিন্তু এটা খুব আনরিয়ালিস্টিক লাগছে না যে আপনি একটা গুরুতর অভিযোগ তুললেন আবার, যে 8-10 মাসেও সরকারের মানে ট্রান্সফার পাওয়ার হবে না, এটা তো আলী রিয়াজ সাহেব বলছে, এটা আমার কথা না। আবার আসিফ নজরুল সাহেব লাস্টে বলছে যে এই জন্য এটা নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গেছে, তখন বলছে 8 তারিখের ভিতরে সরকার গঠন হবে। কিন্তু আলী রিয়াজ সাহেব তো ঐক্যমত কমিশনের সহসভাপতি, তিনি বলছেন যে ঐক্যমত কমিশন, সংস্কার পরিষদ এবং যেটা আপনার জুলাই সনদ কারেকশন, এই দুটো একসাথে বসবে, শপথ নেবে। একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে মনে হয় ফরিদুল হক? না ওই আসবে কোত্থেকে বলতেছে আমি জানি না, এটা কমপ্লিট রিউমার ছিল, এরকম কোনো কথা আমি শুনিনি। সংস্কার পরিষদের কথা যেটা বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ, সেটা পার্লামেন্টের সাথে সরকারের কি সম্পর্ক? পার্লামেন্টে একটা ধরনের পার্লামেন্টকে একটা ডুয়েল মানে কি বলে পাওয়ার দেওয়া, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, Constituent তারা Assembly করে, সেটা সেটা একটা রিফর্ম বা dual সেই role। ট্রান্সফরমেশনটা নেবে, এটা একটা ডুয়েল রোল, ওটার সাথে সরকারের সাথে কোনো উইথ দ্য নিউ রিলেশন নাই, গভর্নমেন্ট। কোথাও এই কথা আসেনি, এটা একটা রিউমার এটা ছিল আমি completely। নিজে আলী রিয়াজ সাহেবের টেলিভিশনে শুনছি, তিনি বলছেন 180 ওয়ার্কিং ডেজ পর্যন্ত এই যে 4 দফা দিছে, এটা সংস্কারে একমত হবে, সংসদে পাশ লাগবে না। তার 1 মাস পরে ওয়ার্কিং ডেজের পরে আপনার সংসদ বসবে, এবং আপাতত এই যে সংস্কার পরিষদের সভাপতি এবং সহসভাপতি নিযুক্ত হবে। এখানে সংসদ সদস্যের ব্যাপার নাই তো। যাই হোক, এগুলো সামনে আর একটু ক্লিয়ার করতে হবে। এইটা একটু ফানি শোনাবে হয়তো, এটা খুব একটা রেলেভেন্ট না, তারপরও আমি কিউরিয়াস আপনার কাছে জিজ্ঞেস করবো। আমি দেখলাম যে জাপান একটা ইনভিটেশন উনি চিফ অ্যাডভাইজার অ্যাকসেপ্ট করেছেন, সেটা মার্চ মাসে, মানে এটা কেন, কিভাবে? আমি তো এটা এখন উনি কি এখন দেশের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান হিসেবে এটা অ্যাকসেপ্ট করেছেন নাকি ব্যক্তি ডক্টর ইউনূস হিসেবে করেছেন? কারণ ওনার দুটো পরিচয় আছে। Maybe, হ্যাঁ, এখন Nobel এখানে laureate হিসেবে এটা আমি আগে, এটা হচ্ছে আগে থেকে আমরা রুমারে এখানে না যাই, কিন্তু আমি আপনাদের ওই কথা থেকে আমি একটা কথা বলছি। দেখুন, সংস্কার যেটা হবে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে, ওটা কিন্তু তখন হচ্ছে যে যে এখানে যে আমাদের গণপ্রতিনিধি আছে তাদের কাছে ট্রান্সফার অফ মানে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা তাদের কাছে চলে যাওয়ার কথা। এখন যেটা আপনাদের এখানে কথার মাঝখানে একটা আছে, এটাও বলি যে এই যে 16 থেকে 18 মাস আমাদের এখানে যে সংস্কার তো কিছু হয়েছে, ভালো কিছু, যেটা ভালো হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্রেডিট দিই, কিন্তু যে সমস্যাটা হয়েছে যে এত যে অস্বচ্ছতা হয়েছে, এই যে এমন হচ্ছে যে আজিজ ভাই বলছেন যে এখানে ওরা এই 180 ডেজ ওয়ার্কিং ডেজে পর্যন্ত থাকবে। তো এই সরকারের বিভিন্ন জন বিভিন্ন মাত্রায় কথা বলে, একটা ইউনিফাইড ভয়েস নাই, তার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন হচ্ছে। এবং কিছু কিছু লোক হচ্ছে যারা হচ্ছে মনে করুন হচ্ছে যে পোস্ট রিটায়ারমেন্ট, অনেক বছর চাকরি ছিল না বিদেশে, তারা এখন এখানে এসে কিন্তু মাশাআল্লাহ আমাদের করদাতাদের টাকাতে কিন্তু বেশ ভালো আছে, পুনর্বাসিত হয়েছে এখন এবং শোনাও যাচ্ছে তারা হচ্ছে পরের সরকারের সাথে যেই আসুক তাদের সাথে দেন দরবার করছে তাদের কিছু কিছু নতুন ডিফারেন্ট পজিশন রাখার জন্য। এটাও কিন্তু ডিসকন্টিনিউ করা। মির্জা গালিবের কাছে ছোট্ট করে একটু ওপিনিয়ন জেনে আমরা একটা বিরতিতে যাব। তো আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের মানে অনেক ভালো কাজ করেছে, সেই জন্য ডিউ ক্রেডিট দে ডিজার্ভ, কিন্তু মানে অনেক বিষয় আছে যে তারা কনফিউশন তৈরি করে রেখেছে, এবং এটা নিয়ে তারা মানে যে সমালোচনাগুলো তাদের হচ্ছে এগুলো লেজিটিমেট মনে করেন কি? যে লেজিটিমেট, কিন্তু আমার মতে দুইটা জায়গায় কোনো সমালোচনা নাই। একটা হলো যে এই সরকার নির্বাচন করতে তার একটা কমিটমেন্ট আছে,
তাই না? সেই কমিটমেন্ট তারা আগে থেকেও যেটা বলছে এখনো কিন্তু তার উপরেই আছে, তারা ডেডলাইন চেঞ্জ করে নাই। এই বছরের জুন পর্যন্ত তাদের একটা ম্যাক্সিমাম ডেডলাইন ছিল। তারপরে ডিসেম্বরে নির্বাচনের প্রসঙ্গ যখন বিএনপির দিক থেকে আসলো, এটা সেটেল হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছে এবং নির্বাচন করে তারা চলে যাবে, এটা একেবারেই স্পষ্ট। এখানে থাকার কোনো ইচ্ছা, চিন্তা, প্ল্যান, ষড়যন্ত্র এগুলো কিন্তু আমরা কোথাও দেখতেছি না। তো কাজে এই জায়গাটাতে আমি তত্ত্বাবধায়ক সরকারকে A+ দিব, এখানে আমি কোনো প্রশ্ন তোলার সুযোগ দেখি না। কিন্তু যেখানে প্রশ্ন তোলার সুযোগ সেটা হলো তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমরা স্বচ্ছতা দেখি না, বিভিন্ন কার্যক্রমের মধ্যে তাদের মধ্যে যে একটা ইউনিটি এবং একক ভয়েস থাকবে সেটা আমরা দেখি না। এবং আরেকটা অভিযোগ যেটা আসছে যে চলে যাওয়ার আগে এখন তারা নিজেদের পজিশন, পদ পদবি, কিছু সুবিধা এগুলোকে হয়তো ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে। এই অভিযোগের একটা সত্যতা আমরা দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু জনাব এম এ আজিজ, বিরতিতে যাব, কিন্তু এই যে আর্গুমেন্টটা দিলেন যে কিছু কাজ ওনারা ভালো করছেন, ইলেকশনের কমিটমেন্ট রক্ষা করছেন, এটা ছাড়া কি তাদের কারণে কোনো গত্যন্তর ছিল কি না? ছিল না। কিন্তু যেসব মানে তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের পরিচালনা, সেগুলো নিয়ে যদি আপনার মনে সন্দেহ থাকে, সংশয় থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনি ডিউ ক্রেডিট দিতে পারেন কি তাদেরকে? না, যে কাজ ডিউ ক্রেডিট কি, আমি তো দেশটারে আউলায় ফেলাইছে, তো কিছু বোঝে নেই, তো দেশ চালাইতে পারে না তো এরা সব। তো এটা কিছু এনজিও, কিছু আমলা, কিছু শিক্ষক, পেশাজীবী, এরা তো শুরুটা কোনটা কোন জায়গা থেকে শুরু করবে আর শেষ কোথায় করবে এটা তো বোঝে না। সুতরাং তাদের কথার উপরে তো আস্থা রাখা মুশকিল শুরুর থেকেই না। আমি ডক্টর ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি তার পক্ষে জাতীয় সম্পদ হিসাবে। তিনি সরকার চালাতে পারবেন না, তো দায়িত্বটা নিলেন কেন? দেশের তো কোনো বিনিয়োগ নাই, দেশে একমাত্র রিজার্ভ বিনিয়োগ নাই বলে। আজকে তো ফজল করিম সাহেব স্বীকারই করলেন যে এই সরকার, স্বল্পস্থায়ী সরকার, যে জন্য বিনিয়োগে যে কমিটমেন্টগুলো আছে সময়ের কারণে সেগুলো আনতে পারেননি। কিছুদিন আগে পর্যন্ত অন্য কথা বলছিলেন, তো এখন তো এখন সুর পাল্টে গেল। এটাই তো আমার কথা। আশিক চৌধুরী সাহেব তো বলছেন যে আমার তো মনে হয় যে এই যে এত বড় ইনভেস্টমেন্ট সামিটটা হলো, ওটার নিয়ে তো আমাদের একটা অডিট হওয়া উচিত, যে এখান থেকে এত যে আমাদের করদাতার টাকাটা খরচ হলো, এখান থেকে আমরা পেলামটা কি? যেমন ফরিদুল হক। নিশ্চয়ই, মানে এইখানে ধরেন ভিন্ন ভিন্ন আলাপ আছে। একটা হচ্ছে উনি অডিট করার কথা বলছেন, এটার সাথে আমি একমত, অডিট করা উচিত। কিন্তু আবার আমি অডিটের চেয়েও হচ্ছে কি টল টক্স, মানে আপনি যা ডেলিভার করতে পারবেন না সেটা দিয়ে মানুষজনকে হিপনোটাইজ করে রাখা, মানুষজনকে ওভারটলি মানে অ্যাম্বিশাস করে ফেলা, এটা কতটা যৌক্তিক? না, এটা মানে এই জায়গায় কিছু প্রায়োরিটি সেট করতে সরকার, আজিজ ভাইয়ের সাথে আমি এখানে একমত যে ধরেন সরকার আসলে রাজনৈতিক দক্ষতা না থাকার কারণে এই পরিস্থিতিতে তাকে কি করতে হবে সেই প্রায়োরিটিগুলো সে সেট করতে পারেনি। সে যেটা তার করার কথা না সেই জায়গায় বেশি আগ্রহ দেখিয়েছে, যেটা তার মেইন প্রায়োরিটি ছিল সেই জায়গায়। যেমন সংস্কারের প্রশ্নে সে তো ভালো একটা লেজে গোবরে পাকাইছে, সেটা নিয়ে প্রশ্ন আসলে আমি এটা নিয়ে আলাদা আলাপ করবো। তবে একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি মানে আলোচনা করছিলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। সঙ্গে রয়েছেন জনাব ফরিদুল হক, জনাব এম এ আজিজ, পারভেজ করিম আব্বাসী এবং ডক্টর মির্জা গালিব ফ্রম হাওয়ার্ড ইউনিভার্সিটি। সঙ্গে থাকবেন। মুক্তবাগে আবারও স্বাগত আপনাকে। জনাব এম এ আজিজ, আপনি আগের পর্বে বলছিলেন যে আমি বলছিলাম যে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহের কথা আপনি বলছেন, আপনি আমাকে কোট করছিলেন। হ্যাঁ, কিছু কিছু বিষয় তো আছেই, যেমন নির্বাচনে এখন দল এবং জোটগুলোর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের একটা ভালো দিক যে তারা খুব ভালো ভালো ইশতেহার দিয়েছেন, অনেক উন্নয়ন করবেন, যদিও অর্থের যোগান কোথা থেকে হবে সেটার কোনো রোডম্যাপ আমরা কিন্তু দেখতে পাইনি। অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু একটু ইনক্রিজিংলি একটু কি বলবো যে মানে ভায়োলেন্স কিন্তু বাড়ছে। আমি একটা উদাহরণ আপনাকে দিলাম। আবার প্রত্যেকটা দল জোটে এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে, ম্যানিপুলেশনের কথা বলছে এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছে, নিজেদের নিয়ন্ত্রণে রাখার কথা বলছে। কেউ তাহাজ্জুদ পড়ে যাবে, কেউ ফজরের নামাজ পড়ে যাবে, এইভাবে তারা বক্তব্য দিচ্ছে। আবার একই সঙ্গে আমরা দেখতে পাবেন যে আজকে জামাতের পক্ষ থেকে ইলেকশন কমিশনের যে অভিযোগ করা হয়েছে, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তাদেরকে কটাক্ষ করা হয়েছে এবং যেসব অভিযোগ দেওয়া হয়েছে সেগুলো প্রতিকার তারা পাচ্ছে না। আবার জামাতের আমিরের একটা মন্তব্য, কথিত মন্তব্য, আমরা যেহেতু এটা ওনাদের মানে ইয়ে করা হয়েছে, সেটাকেও কেন্দ্র করে কিন্তু একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। এই যে একটা পাল্টাপাল্টি অবস্থা, এটা নির্বাচনের পথটাকে কতটা মসৃণ রাখবে বলে মনে হচ্ছে? যারা নির্বাচনে আছে সব অভ্যুত্থানের শক্তি, এদের ভিতরে এই ধরনের বাকযুদ্ধ হবে এটা কিন্তু আশা করি নেই। নির্বাচন তো আমরা দেখেছি, প্রায় 12টা নির্বাচন হয়েছে। আমি কিন্তু যদি নির্দয়ের কথাও হয় তবু আমি বলবো এবারে কিন্তু সংঘাত, সহিংসতা, হত্যা কম হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আগের যত ইলেকশন হয়েছে এর চাইতে প্রাণহানি বেশি হয়েছে, সংঘাত বেশি হয়েছে। নির্বাচনের ধরেন কেউ ভোট কেন্দ্রে যেতে পেরেছে, পরের 3টে নির্বাচনে তো
আগেই ভোট হয়ে গেছে, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, নানান কাহিনী। ফজরে তো হয়েছে। আমি বলবো যে এখন যেটা বাকযুদ্ধ চলছে এটা একটা জিতার লড়াই চলছে, জিতার লড়াই। দুইটা পক্ষ এখন হয়েছে তো মেইনলি দুটো পক্ষ, একটা হলো জামাতের নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে, আর হলো আর একটা বিএনপির নেতৃত্বে। এদের ভিতরে বাহাস চলছে। এইটা বাহাসটা না চলতে আরো খুশি হতাম, কারণ এইসব সংকট আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অপরিকল্পিত কিছু প্রোগ্রাম নেওয়া, এতে কিন্তু সংশয়টা বেশি বাড়ছে যে নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা। আবার জুলাই সনদ, আলী রিয়াজ সাহেবের বক্তৃতা, এটা তো সত্য বক্তৃতা দিছে তো সে। এখন যদি ধরেন সরকার, এটা কি সম্ভব নাকি যে নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠন হবে না? এটা কি সম্ভব নাকি? বলছে তো আলী রিয়াজ সাহেব, তিনি তো আবার প্রমোশনও পাইছে, সে তো ফিরে আসতেছে, সে তো আবার অ্যাসার্ট করবে, সে তো এখন আমেরিকান সিটিজেন। সে আপনি যারা বিদেশের সিটিজেন, বিশেষ করে পশ্চিমা, তাদের অ্যাসার্ট করতেছে বেশি, আপনি খেয়াল করে দেখেন, তারা অ্যাসার্ট করতেছে বেশি। এই জন্য আমি বলছি যে নির্বাচনের তো এখনো ক্লিয়ার মেসেজ নাই, তবে অভ্যুত্থানের শক্তি তারা এই গোলমাল না করলেই হতো, বাকযুদ্ধ না করলেই হতো। যতটুকু আছে এখনো আমি মনে করি সহনশীল। নির্বাচনটা দিনে কি হবে জানি না, কারণ হচ্ছে এখনো অস্ত্র উদ্ধার হয় নাই, এবং এই যে পত্রিকায় নিউজ আসছে 30টা পয়েন্ট বর্ডার থেকে অস্ত্র এখন আসতেছে। হ্যাঁ, এর আগে আসছে যে 800 বর্ডারে অস্ত্র পাচার করে, অন্যান্য পাচার করে, 800 লোক শনাক্ত করছে পুলিশ। গ্রেপ্তারের তো কোনো লক্ষণ দেখি না, তাদের অস্ত্র উদ্ধারের লক্ষণ দেখি না। এখন ধরেন যদি আইন শৃঙ্খলা বাহিনী দিবে, এখন আর্মির কি স্ট্যাটাস হবে এটা তো জানি না। শুনছি যে স্ট্রাইকিং ফোর্স যদি থানা হেডকোয়ার্টারে বসে থাকে বা জেলা হেডকোয়ার্টারে বসে থাকে, ধরেন ইলেকশন গণনার সময় মনে আসলো যে এনসিপির অমক এগিয়ে আছে, তখন তো দেখা যাবে আর এক পক্ষ বাক্স নিয়ে দৌড় দিছে, আবার দেখা গেল যে বিএনপি অমক পক্ষ এগিয়ে আছে, আর এক পক্ষ বাক্স নিয়ে দৌড়ালে পুলিশ তো ব্ল্যাঙ্ক ফায়ার করা ছাড়া আর উপায় থাকে, পুলিশ তো গুলি করো, কিছু করবে না। আর ওই স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্পটে পুষতে দেখা যাবে বাক্স নাই। আচ্ছা, একটু জিজ্ঞেস করি মির্জা গালিবকে যে অনেক সিরিয়াস নোট এটা জিজ্ঞেস করি যে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন বা এই ধরনের কি বলবো যে কারচুপি, ইলেকশন কমিশন নিরপেক্ষতা, এই প্রসঙ্গগুলো বা এই প্রশ্নগুলো আসছে কিন্তু দলগুলোর কাছ থেকে বা জোটগুলোর কাছ থেকে নানাভাবে। কিন্তু একটা মজার ছলে আপনাকে বলতে চাই যে সবাই তো এখন বিদেশ থেকে আসছেন, নির্বাচনের মাঠে আছেন বা অন্তর্বর্তী সরকার আছেন। আপনি বিদেশে বসে কি করছেন? আপনাকে তো দেখি বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন, তো আপনি বিদেশে বসে কেন? আমি বিদেশে বসে আপনার সাথে টক শো করার জন্য আর কি। জি, অবশ্যই আমি বাংলাদেশের রাজনীতি মিস করতেছি ডেফিনেটলি, কিন্তু আমি তো বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করি, তো এই নির্বাচন অবজার্ভ করতেছি। এখন পর্যন্ত আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি আজিজ ভাইয়ের বক্তব্যের সাথে একমত হব যে সংঘাত এবং সংঘর্ষ যেই লেভেলে গেলে পরে আমরা হিউজলি একটা রেড সিগন্যাল বলবো অন্যান্য নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি, ধরেন 91, 96 এবং 2001-এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখন পর্যন্ত কিন্তু সহিংসতা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। আমরা যদিও দেখেছি যে শেরপুরে আপনার বিএনপির হামলায় জামাতের একজন মারা গেছেন, শহীদ হয়েছেন। এরপরে অনেকগুলো আসনে আমরা ছোটখাটো বা সহিংসতা এখন পর্যন্ত দেখেছি। তো ওভারঅল আমি বলবো যে পরিস্থিতি খারাপ না, কিন্তু যেটা নিয়ে সংশয় সেটা হলো যে নির্বাচনের দিন কি হবে। যে আমরা কি হঠাৎ করে দেখবো যে নির্বাচনের দিন প্রচুর ভায়োলেন্স হইতেছে, বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল হইতেছে, অনেক বেশি অস্ত্রবাজি হইতেছে, এবং তার ফলে পুরো নির্বাচনটা আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় আর রইল না। এই ভয়টা কেন? তার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো যে প্রশাসনকে আমরা শক্তিশালী ভূমিকা পালন করতে দেখতেছি না। আজকে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাচন কমিশনে গিয়ে আপনার এহসানুল মাহবুব জোবায়ের উনি অভিযোগ তুলছেন যে প্রশাসন একটা দলের দিকে একটু একটু করে হেলে যাচ্ছে। বাউফলে আমরা দেখছি থানার ওসির ব্যাপারে আপনার জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ উনি অভিযোগ করছেন যে তার মানে সে খুব বায়াসড আচরণ করতেছে। বেশ কয়েকটা আসনে ইভেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করছে যে সেখানে আপনার সংঘর্ষ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, মুন্সিগঞ্জে আপনাকে থামাই, ওপেন ফায়ার হয়েছে। মির্জা গালিব, এটা জামাতের পক্ষ থেকে এই অভিযোগগুলো আসছে, সেগুলো তো অবশ্যই সঠিক, কিন্তু একই সঙ্গে তো আজকে জনাব তারেক রহমান তো বলেছেন, বিএনপি চেয়ারম্যান, তিনি তো আশঙ্কা ব্যক্ত করেছেন যে ভোটের ফলাফল ছিনতাই হয়ে যেতে পারে এবং ভোটের ফলাফল ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। এই কথা তো ওনার পক্ষ থেকে এই অভিযোগ আছে।
না, ট্রু, এখানে দুইটা বিষয়। একটা হলো যে রাজনৈতিক দল তার আপনার বিপক্ষের ব্যাপারে একটা অভিযোগ করবে, অনেক সময় একটা প্রিএমটিভ অভিযোগ সমান সমান থাকার জন্য করে। আমাদেরকে মাঠের ডাটা দেখতে হবে। আমরা যদি মাঠের ডাটা দেখি, যেমন আমি আপনার একটা এক্সাম্পল দেই, যে এই যে পটুয়াখালীতে যেটা হলো, আজকে প্রথম আলো রিপোর্ট করছে যে এইখানে 40 জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে মেজরিটি হলো জামাতের। তো এই যে মেজরিটি জামাতের, এখান থেকে আপনি বুঝবেন যে এটা মূলত বিএনপি জামাতের উপর হামলা করছে। কারণ আপনি যদি ডাটায় যান তাহলে মোটামুটি এটা বোঝা যাবে। আপনি যদি দেখেন যে গত 1 বছরে যতগুলো খুন হয়েছে, খুব স্পেসিফিকলি ডাটা আছে মানবাধিকার সংগঠনগুলোর, যে তার মধ্যে 60-70% বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে। তার মানে ভায়োলেন্স করার সম্ভাবনাটা কিন্তু অলওয়েজ বিএনপির দিকে। এটা আপনি বাংলাদেশের মাঠ পর্যায়ের রিয়ালিটি, যে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে, তাহলে যারা এখানে শক্তিশালী, যাদের মাসল পাওয়ার আছে, সেটা হচ্ছে দল হিসাবে বিএনপি, এবং এইটাকে আমাদের রিস্ট্রেইনে রাখতে হবে। ওকে, এইটা হচ্ছে ভয়, ওকে, যে থাকবে কিনা। একটু আপনাকে থামাতে হয়। জনাব পারভেজ আব্বাসী, যে মানে অভিযোগ বা ডিফেন্ড করার যে এটা তো কালচার আছেই, কিন্তু মাঠের বাস্তবতা আপনি কি দেখছেন? মাঠের বাস্তবতা হচ্ছে, মূল জিনিস হচ্ছে এখন এআই এর প্রয়োগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ যেখানে হচ্ছে, এটা ব্যাপক হারে হচ্ছে। এবং দুটো জিনিস আমাদের কাছে আছে, এটা আমি বেশ অনেক দিন ধরেই বলছি। একটা হচ্ছে ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ইচ্ছা করে মানুষকে হচ্ছে কনফিউজ করার জন্য এখানে হচ্ছে ইনফরমেশন প্রচার করে, ডিসইনফরমেশন। এটা কিন্তু আপনি দেখেন, আপনি জামাতের সমর্থক বলুন, বিএনপির সমর্থক বলুন, বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলুন, বা হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, যারা বিশেষত দেশের মধ্যে বা দেশের বাইরে, ভারত বা অন্যান্য জায়গায়, এখানে হচ্ছে আপনি বলছেন, এখানে হচ্ছে ফ্রি স্টাইলে, আমি একদম মানে এখানে সোজা বাংলায় বলি, ইনফরমেশন যাচ্ছে। এবং যেহেতু আমরা, এবং তার সাথে সাথে হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার, এদের জন্য যেটা হচ্ছে, যে ঘটনাটা যেটা হচ্ছে, এবং এটা হচ্ছে যে, এবং আমাদের আমরা দেখছি হচ্ছে বিভাজনটা এমনভাবে হয়ে যাচ্ছে, পোলারাইজেশন হয়ে যাচ্ছে। আমি যদি বিএনপির সমর্থক হই, আমি বিএনপির ভার্সনটা বিশ্বাস করবো। আমি যদি জামাতের সমর্থন করি, আমি জামাতের ভার্সনটার থেকে যেটা সিম্প্যাথেটিক সেটা করব। কিন্তু এখানে কিন্তু এখনো আমরা বলবো যে যেই রকম ভাবে এখানে ভায়োলেন্সটা হওয়ার কথা ছিল, সেইভাবে হয় নাই। কিন্তু শুধু একটা কথা বলবো, কিন্তু এই সরকারের ব্যাপারে যে ওরা যেটা, ওদের যে ল অ্যান্ড অর্ডার যে এখানে ওরা মেনটেন করতে পারে নাই, পুলিশকে যে ঠিকমতো কাজ করতে পারে, বা আর্মির সাথে যে একটা আর্ম ফোর্সের গ্যাপ আছে, এটা কিন্তু আমাকে ভাবিয়ে তুলছে। কেন মব ভায়োলেন্স যেগুলো আছে, এই সরকার কিন্তু ক্রমাগত কিন্তু ফেল করেছে, এবং এটা কন্ডেম করেছে, কিন্তু হয়তো কিন্তু খুব দেরিতে রিয়াকশন করেছে। কিন্তু আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া, এখানে আমাদের যে এখানে ইমেজটা, এটা কিন্তু অলরেডি আছে। তো এই সংশয়টা কিন্তু ইলেকশনের মধ্যে এবং ইলেকশনের পরে কিন্তু এটা সম্ভাবনা আছে। জনাব ফরিদুল হক, এখানে ইন্টারিমকে অনেক বেশি অভিযুক্ত করা বা প্রশাসনের দক্ষতা বা সামর্থ্য নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছে, কিন্তু ইলেকশন টাইম কি বলে যে ল অ্যান্ড অর্ডার তো আসলে ইলেকশন কমিশনকে এগুলো লুক আফটার করার কথা, তারা এগুলো দেখভাল করার কথা, তাদের যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের নিরপেক্ষতা, সেগুলো নিয়েই তো আমাদের বেশি আলোচনা করা উচিত। ঠিক এই সময় ইলেকশনের 2-3 দিন আগের আলোচনা না, সেটা তো আছেই, কিন্তু ওই যে মানে সরকারের ব্যাপারটা হয়েছে যে সরকার যেদিকে গেছে, মানে সেদিকেই সবাই ধরেন ঝুঁকছে। মানে সরকারের ওই যে প্রায়োরিটি সেট করার যে ব্যাপারটা, এটা কিন্তু এই ক্ষেত্রেও আছে। ইলেকশন কমিশনও কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রায়োরিটি সেট করতে পারেনি, তাদেরকেও মনে হচ্ছে, মানে এখানে একটা ব্যাপার যেটা হয়েছে যে বারবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সরকার সহ রাষ্ট্রের বিভিন্ন অংশকে যেইভাবে ধরেন মানে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, এবং সবার ভেতরে হয়তো একটা ধারণা আসছে যারা ইন্টারিম সময় ইন্টারিম দায়িত্ব পালন করতে এসেছেন, তাদের সবার একটা সম্ভবত সেফ এক্সিট দরকার। এই জন্য গিয়ে হয়তো বা এনডিএর চুক্তি হচ্ছে, হয়তো আমেরিকার সাথে কোনো একটা লেনদেন করে রাখতেছে ইউনিস গভর্নমেন্টের কেউ যাদের হয়তো বা সেফ এক্সিট দরকার। ইলেকশন কমিশনের হয়তো বা কারো দেখতেছে যে নেক্সট গভর্নমেন্টে কে আসবে তার দিকে একটু ঝুঁকে যায়, এই জন্য 45 জন ক্যান্ডিডেটকে ছেড়ে দিচ্ছে যাদের ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 5,000 কোটি টাকার উপরে। তো এইটা সব জায়গায় দেখি, ইভেন ধরেন মনে করেন যে মানে আমাদের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, তারাও ধরেন প্রায়োরিটি সেট করতে পারে নাই। গতকালকে আর্মি যে কাজটা করলো, একটা কি বলে, একটা নিউজ মিডিয়ার অফিসে গিয়ে পুরো টিমকে উঠাই নিয়ে চলে গেছে, পরে অবশ্য ছেড়ে দিয়েছে। এই যে মানে তার তো এটা করার কথা না, তার করার কথা আসলে কোথায় কোথায় অস্ত্র আছে সেগুলো খুঁজে বের করার কথা, কোথায় কোথায় নিরাপত্তা ঝুঁকি আছে সেটা খুঁজে বের করার কথা। যদি কোনো মিডিয়া হাউস কোনো সমস্যা করে থাকে, সেটার জন্য তো প্রচলিত, এরা তো পালিয়ে যাচ্ছে না,
কিংবা এরা কোনো সিকিউরিটি থ্রেট তৈরি করতেছে না, এরা একটা মানে হয়তোবা ডিসইনফরমেশন মিসইনফরমেশনের থ্রেট তৈরি করতেছে, সেটা অন্যভাবে ম্যানেজ করা সম্ভব। কিন্তু যেটা হচ্ছে সিকিউরিটি থ্রেট, সেইগুলোকে আপনি আগে দেখার কথা। এইখানেও দেখেন প্রায়োরিটি সেট করতে পারতেছে না, এই সবাই মনে হচ্ছে একই গোরপাকের মধ্যে ঘুরতেছে আর কি। একটা বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আবার একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরেই, সঙ্গে থাকবেন। স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। জনাব এম এ আজিজ, নির্বাচন নিয়ে অনেক আলোচনা হলো, আসলে নির্বাচনটা কেমন হবে? ইলেকশনটা আমাদের এখানে যে অভ্যুত্থানের শক্তি, এটা যদি চলমান থাকে তাহলে নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ঐতিহাসিক নির্বাচন হবে নিচের দিক থেকে। ঐতিহাসিক তো খারাপ হলেও ঐতিহাসিক, ভালো হলেও ঐতিহাসিক, খারাপটাই হবে যদি এটা আর যদি পরাশক্তিগুলোর সাথে গোপনে ধরা দিয়ে থাকে তাহলে ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ ইলেকশন হবে, আমরা আর মামুরা সেট করা ইলেকশন হবে। আর না হলে ইলেকশনটা খুব খারাপ হবে। জনাব মির্জা গালিব, ইলেকশন আমার কেমন বোধহয় হবে? আমার বোধহয় মাঠ পর্যায়ে প্রশাসন যদি খুব স্ট্রং ভূমিকা না রাখে তাহলে ইলেকশনের ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হলো আমরা হঠাৎ করে হয়তো দেখতে পাবো যে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন আপনার যাদের বেশি মাসল পাওয়ার আছে তারা হচ্ছে মাঠ পর্যায়ে সবকিছু দখল করে নিয়েছে, এরকম একটা সম্ভাবনার আপনার সুযোগ আছে। আমি জাস্ট একটা পয়েন্ট এর সাথে যোগ করতে চাই। দেখেন, আমরা তো আপনার নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করলাম, অন্তর্বর্তী সরকারের ভূমিকা আলোচনা করলাম। আমার কথা গণমাধ্যমের ভূমিকাও আমাদের আলোচনা করা উচিত, যেন গণমাধ্যম আপনার বিএনপি এবং জামাত যে দুইটা জোট এখন নির্বাচন করতেছে তাদেরকে যেন সমান কাভারেজ দেয়। আমি বেশ কিছু ডাটা দেখছি যারা মিডিয়া নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, যে বহু মিডিয়া আগে যেরকম করে শেখ হাসিনার বন্দনা করত এখন তারাও বিএনপির বন্দনা শুরু করছে একইভাবে। এটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর প্রক্রিয়া না। না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শুধু বিএনপি জামাত নয়, আসলে যদি আমরা মানে ইয়ের কথা বলি, যে দায়িত্বশীলতার কথা বলি, তাহলে যারা স্বতন্ত্র আছে, যারা নারী প্রার্থী আছেন, যারা কোনো দল থেকে করছেন না বা বিদ্রোহী প্রার্থী আছেন, তাদেরও তো সেই ডিউ কাভারেজ পাওয়ার মানে এক্স্যাক্টলি সবাই। তার কারণ হলো দেখেন, আমরা অনেক সময় যেটা করি না সেটা হচ্ছে যে আমি একটা ভালো গণতন্ত্র চাই, কিন্তু আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করি না, আমি বন্দুকটা আরেকজনের কাঁধে রাখি। আমি বলি যে ওকে অন্তর্বর্তী সরকার কি করতেছে, আপনার নির্বাচন কমিশন কি করতেছে, কিন্তু আমি যখন গণমাধ্যম আমি কি ঠিক কাজ করতেছি? কিংবা আমি যখন নাগরিক তখন কি আমি ঠিক কাজ করতেছি? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। আপনি খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু দেখবেন যে গণমাধ্যম আবার এইভাবেও কিন্তু দেখা হচ্ছে যে জামাত যতখানি ডিজার্ভ করে না, অনেক মেইন স্ট্রিম তার চেয়েও বেশি কাভারেজ দিচ্ছে, ইকুয়াল কাভারেজ হচ্ছে বিএনপি এবং জামাত জোটের, ইকুয়াল কাভারেজও হচ্ছে। অনেক ক্ষেত্রে এই প্রশ্ন উঠছে যে তাহলে জামাত তো এখনও প্রোভেন প্রিভিয়াস পার্লামেন্টে তাদের অবস্থান বা তাদের জনসমর্থন ব্যাপারটা কিন্তু এখনও মানে নির্ধারিত হয়নি ভোটের কোনো হিসেবে, সেই হিসেবে কিন্তু তারা ইকুয়াল কাভারেজ পাচ্ছে। জি না, আমার মনে হয় যে এখানে স্ট্যাটিস্টিক্সটা হবে যে এখনকার নির্বাচনে প্রধান দুইটা প্রতিদ্বন্দ্বী দল কারা, তাদের প্রায় সমান সমান কাভারেজ পাওয়া দরকার, এবং তারপর আপনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট এবং অন্যদেরকে কাভারেজ দিবেন। আমি মনে করি এইটাই, কারণ গণতন্ত্রের প্রধান দুইটা দলকে আপনি দিবেন যে টপ টু পার্টি শুড গেট দ্য ইকুয়াল কাভারেজ। ওকে, ধন্যবাদ। জনাব ফরিদুল হক, ইলেকশনের মানে ফল কেমন হবে বা ফলাফল মেনে নেবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের কালচারে কিন্তু ফলাফল মানে হেরে গেলে দেখা যাচ্ছে যে নানা ধরনের প্রশ্ন উঠে। আমি বিএনপিকেও এই প্রশ্ন করেছি, জামাতকেও সুযোগ পেলে আমি করব। হ্যাঁ, সবাই তো ভালো কথা বলছেন, কিন্তু আপনি কি মনে করেন? আপনি তো এনসিপির প্রতিনিধিত্ব করছেন, হেরে গেলে আপনি কি বলবেন যে না, নির্বাচনের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে? না, কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি থাকলে তো তখন তো বলতেই হবে। এটা তো আপনার ধরেন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্বই। মানে যদি ধরেন সত্যি সত্যি তাহাজ্জুদ পরে ভোট করা শুরু করে, যেভাবে তারেক রহমান সাহেব বলেছেন, তাহলে তো আলটিমেটলি আমাদের তখন পাহারাই দিতে হবে এবং আমাদেরকে এটার জন্য প্রতিবাদী করতে হবে। কারণ তাহাজ্জুদের ভোট সম্পর্কে তো আমাদের ট্রমা আছে 18 সালে। যাই হোক, আমি ওইদিকে যেতে চাই না, এটা আমরা মনে করি যে সময় বলতে হবে। আপনাকে তো কেউ নিষেধ করে না, ওই শক্তি নাই, আপনি তো বড় জোট না, আপনি বড় জোটে আছেন না, ওই শক্তি আমাদের নাই, এটা আমরা চাইলেও পারবো না। আর ফলাফল সম্পর্কে আমি যেটা বলতে পারি, এটা একটা আমাদের, উনি তো বলছেন যে মাঠে থাকতে, উনি তো আর ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল চাপড়ে মারতে বলছেন। কিন্তু ধরেন উনি তো ভোট কেন্দ্রে ঢোকার কথা বলবেন না, শেখ হাসিনাও তো বলেন, কিন্তু তাহাজ্জুদ বলছেন, তো ওই তাহাজ্জুদের ওই ব্যাপারটা আর কি আমাদের ইয়েতে আঘাত করছে। এটা এই অর্থে ভয় পেয়ে গেছি যে উনি ভালো ডিফেন্ড করতে পারবেন, কিন্তু এরকম হতে পারে কিনা যে ভিজিলেন্ট থাকার কথা, ভিজিলেন্ট থাকার অর্থ বলছেন যে অতন্দ্র প্রহরী, আপনারা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখেন। সেটাও আমরাও বলছি। আমি মনে করি যে মানে এটা এত বড় ইস্যু হবে না। তবে ভোটের ফলাফলের ক্ষেত্রে আমার একটা মানে আছে, বক্তব্য আছে, সেটা হচ্ছে এরকম যে এইবার কিন্তু আমরা একটা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট পরিস্থিতিতে ভোট হচ্ছে,
এই যে ভোটটা হচ্ছে, এবং একটা ধরেন শুধুই সরকার বদলের নির্বাচন না, এটা কিন্তু একটা রাষ্ট্র পুনর্গঠনেরও নির্বাচন। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। সেন্টিমেন্টটা এবং এখানে অন্তত 5টা বড় ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো আগে আমরা ফেস করি নাই অন্তত গত কয়েক দশকের মধ্যে। সেটা হচ্ছে, প্রথম ফ্যাক্টর হচ্ছে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে গণ অভ্যুত্থানের মধ্যে মানুষের মনোজগৎ চেঞ্জ হয়েছে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে নতুন ভোটার আছে 4 কোটির উপরে। তো ভোটিং ট্রেন্ডটা কি এটা আমরা জানি না, যেহেতু 3টা ভোট হয়নি, নতুন ভোটার এবং ভোটিং ট্রেন্ড। এরপরে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ এই প্রথমবারের মতো কোনো নির্বাচনে থাকতেছে না, একদম স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং সর্বশেষ ফ্যাক্টর, উনি এআই এর ব্যবহারের কথা বলেছেন। এআই সহ ফেসবুক, ইউটিউব সহ যা যা আমরা ডিজিটাল মিডিয়াতে ব্যবহার করি, একটা কম্পিটিটিভ নির্বাচনে এইবারই সবচেয়ে বেশি ব্যবহৃত হতে যাচ্ছে। তো যে কোনো কিছু হতে পারে নির্বাচনের রেজাল্ট। আমরা যেটা মানে প্রেডিক্ট করতেছি, আমরা কিন্তু আমাদের পুরনো ধারণা দিয়ে প্রেডিক্ট করতেছি, কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে কিন্তু এই জিনিসগুলো নেই। সো নতুন একটা সারপ্রাইজিং রেজাল্ট আসতে পারে। এক লাইনে জনাব গালিব, আপনার কাছে মনে হয় যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করতে পারে ভোটকে? আমি মনে করি সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের ভোটিং প্যাটার্নকে কতখানি ইম্প্যাক্ট করবে এ সম্পর্কে কোনো ডাটা কিন্তু আমাদের নাই। আমরা রিসেন্টলি সারা দুনিয়াতে দেখছি যে আপনার সোশ্যাল মিডিয়া অল্টারনেটিভ মিডিয়া হিসাবে মানুষের মনোজগতের উপর হিউজ ইম্প্যাক্ট তৈরি করতেছে, এবং একটা ভেরি ক্লিয়ার স্প্লিট আছে। ধরেন যে যাদের বয়স 40-এর উপরে, যারা সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করে, তাদের যে পলিটিক্যাল ওপিনিয়ন, এবং যাদের বয়স ধরেন আপনি 40-35-এর নিচে এবং যারা ম্যাসিভলি সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের চিন্তা এবং ভোটিং প্যাটার্ন ওয়ে ডিফারেন্ট। তো এই স্প্লিটটা একটা গণতান্ত্রিক রাজনীতিকে কতখানি ইম্প্যাক্ট করবে সেটা এখন আমরা জানি এবারের রেজাল্ট থেকে বুঝতে পারবো। জি, এখনো আমরা জানি না, কিন্তু নির্বাচনের ফলাফল থেকে সেটা জানবো বা পরিস্থিতি থেকে জানবো। যেন পারভেজ করে আব্বাসী, এটা না, এটা যদি আপনি টাচ করতে চান বলেন, সময় কম। আমি যেটা জানতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল মানে কি বলে অবজারভার্সরা কিন্তু খুব সক্রিয় আছে, তারা প্রায় 350-র মতো তারা আছে, দেশীয় অবজারভার আছে। এই নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ রাখার ব্যাপারে তাদের পর্যবেক্ষণ কতটা ভূমিকা রাখবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, কেননা আগের যে বিগত 3টা নির্বাচন ছিল যে ডামি ইলেকশন আছে, আর এই ইলেকশন যাতে ফানি ইলেকশন বা ফার্সিক্যাল ইলেকশন না হয়, এবং যেহেতু পশ্চিমা বিশ্বের সাথে এখানে এখন ওদের প্রভাব বা বলয় আরও বেশি বেড়ে গেছে, তার জন্য দেখবেন ওদের পর্যবেক্ষকরা বেশি চলে আসে। এবং আমরা সাম্প্রতিককালে এখানে দেখেছি যেখানে হালে যে ওয়াশিংটন পোস্টের যেখানে রিপোর্টটা আসলো, তো তখন এখানে ক্লিয়ারলি হচ্ছে যে আমরা দেখেছি হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের এখানে কি অফ দ্য রেকর্ড কনভারসেশন এখানে যেটা আছে, সেটাকে হচ্ছে এক ধরনের একটা মহলে বিএনপি সমর্থকদের মধ্যে একটা সংখ্যা সৃষ্টি করেছে, যদিও বা পরে যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডার এবং তারা সবার সাথে এনগেজ করছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এখন আমাদের দেশে যে অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল, এতটাই নাজুক, এবং আমাদের যে এখনো যে আমাদের অর্থনৈতিক যে এখানে অস্থিতিশীলতা আছে, রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এটা তো ডক্টর সালেউদ্দিন সাহেব মানবেন। এটা ডক্টর সালেউদ্দিন সাহেব না মানলে কি হবে? ইতিহাস মানছে, এবং এটা হচ্ছে যে ইতিহাসের এখানে নীরব সাক্ষী। তো আমাদের দুটো দলের উপরেই দায়িত্ব আছে যে সুষ্ঠুভাবে নির্বাচনটা করুক, অন্তর্বর্তীকালীন সরকার অন্তত বাহবা পেয়ে যাক, এটা একটা ডিসেন্ট একটা ইলেকশন দিয়ে, এবং উইনার এবং লুজার দুজনই যাতে হচ্ছে এমন একটা পরিবেশ করুক যাতে ওরা এই জয় পরাজয়টা মেনে নিতে পারে, নাহলে আমাদের দেশের জন্য কিন্তু সামনে আরো এখানে দুর্দিন আছে। ধন্যবাদ জনাব পারভেজ করে আব্বাসী, ধন্যবাদ জনাব এম.এ. আজিজ এবং জনাব ফরিদুল হক, ডক্টর মির্জা গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আলোচনা আজ আমরা এখানে শেষ করব। চারদিকে ভোটের উত্তাপ, নানা আলোচনা সমালোচনা আছে, দোষারোপ আছে, আক্রমণ পাল্টা আক্রমণ আছে, ইলেকশন কমিশনের উপরে নানা প্রত্যাশা আছে, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কেও নানা ধরনের বক্তব্য আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করেছি। কিন্তু সবার প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু ভোট, 12 ফেব্রুয়ারি নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, দেশটি একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রসর হবে। আগামীর বাংলাদেশ রচনার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষাগুলো আমাদের মনে রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবে, এবং আমরা সকল কনফিউশন দূর করে, সকল সংশয় সন্দেহ দূর করে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে মুক্তবাক শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে রাখবো এবং আপনাদের সঙ্গে পাবো বলে আশা করছি। আজ শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।